নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। তমলুকে কর্মসূচির শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলার সনাতনী সমাজ মুক্তি পাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হলে। শপথ নিন, আমরা দেব 16টা আসন, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে 16টা আসন তারা বিজেপিকে তুলে দেবে। রাজ্য হতে অন্তত 180 মমতাকে প্রাক্তন করবে। আজ বিরোধী দলনেতা তমলুকে যে বলা যেতে পারে যে ঘোষণা করেছেন সেটা নিয়ে আলোচনা করব। সত্যি কি 180টা আসন অন্তত পক্ষে বিজেপির পক্ষে পাওয়া সম্ভব 2026-এর ইলেকশনে, যেখানে 2021-এর নির্বাচনে ইসবার 200 পার বলে মাত্র 77-এ থেমে গিয়েছিল বঙ্গ বিজেপি। এবার শুভেন্দু অধিকারী ভোট আসার এক বছর আগে যে টার্গেটটা সেট করে দিলেন 180, সেটা কি বিজেপি পৌঁছাতে পারবে, নাকি এটা শুধুমাত্র কষ্টকল্পনা? দেখুন, ভোট সবসময় একটা আবেগের উপর হয়। এই আবেগ আপনাকে, যাদের একটা ন্যারেটিভ এর সঙ্গে সঙ্গে আবেগটা ক্রিয়েট করতে হয় ভোটের 6 থেকে 8 মাসের মধ্যে। এরকম অনেক রাজ্য সরকার ভালো কাজ করার পরও কিন্তু হেরে গেছে নির্বাচনে। অজস্র উদাহরণ আছে। কাজ করে যে নির্বাচনে জিতে থাকা যায় এরকম কোনো গ্যারেন্টি কিন্তু দেওয়া যায় না। একটা উদাহরণ আপনাদের দিই। দেখুন, এই মহারাষ্ট্রে যে ভোট হলো 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু কংগ্রেস জোট খুব ভালো ফল করেছিল, মহাবিকাশ আঘাড়ি। অথচ দেখুন, তার এক বছরের মধ্যেই যে বিধানসভা ভোট হলো সেখানে আঘাড়ি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। তাহলে মানুষ হঠাৎ, যে বললাম এক বছরের মধ্যে কি হলো, তারা তাদের সম্পূর্ণ সমর্থন কি উল্টো দিকে নিয়ে গেল? ওই যেটা বললাম, যে ভোটটা হয় আপনি কি ন্যারেটিভ সৃষ্টি করতে পারবেন এবং কি আবেগের আপনি ক্রিয়েট করতে পারবেন। তাই আজকের দিনে শুভেন্দু অধিকারী যে 180 আসনের দাবি করেছে, সেটা বর্তমানে বঙ্গ বিজেপির যে অবস্থা সেটা কষ্টকল্পনা মনে হতেই পারে, কিন্তু তা বলে কি একেবারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়? সেটা যদি আপনি রাজনীতির ছাত্র হিসাবে বলেন, একেবারেই যায় না। রাজনীতিতে কোনো কিছুই অবাস্তব নয়, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, কারণ রাজনীতির অঙ্ক নিছক পাটিগণিত নয়, এটার সঙ্গে এটা হচ্ছে রসায়ন, কেমিস্ট্রি। এবার পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি এই কেমিস্ট্রি কিভাবে নিয়ে যেতে পারবে, কতটা আগ্রাসীভাবে নিয়ে যেতে পারবে, তার উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। এবার আমরা আস্তে আস্তে আসি যে বিজেপির সামনে কোন কোন হার্ডেলগুলো আছে এবং সেগুলো বিজেপি হার্ডেলগুলো পেরোতে গেলে তাদের কি কি বিষয় এগোতে হবে। দেখুন, উল্টো দিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের রাজনীতি সব থেকে ভালো কেউ বুঝে থাকেন, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুব আগাম আঁচ করতে পারেন যে রাজনীতির গতি কোন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী তিনি অনায়াসে নিজেকে বদল করতে পারেন। একার দল, তিনি যা ইচ্ছা করেন সেটাই শেষ কথা, যেটা বিজেপির ক্ষেত্রে নয়। যেটা জাতীয় দল, তাদের অনেক কিছু একটা সিদ্ধান্ত নিতে গেলে মিটিং, দিল্লি থেকে আসা, রাজ্য বিজেপির বৈঠক, অনেক সময় চলে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কখন কিভাবে কোন আধারে জল রাখতে হবে, ওনার থেকে ভালো কেউ জানে না। প্রথম এবার আসি বিজেপিকে যেটা প্রথম করতে হবে, যেটা মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে, যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো বোঝাপড়া নেই, অর্থাৎ কোনো সেটিং এর রাজনীতি নেই। বিজেপিকে দেখুন, মানুষ প্রধান বিরোধী দল হিসেবে বেছে নিয়েছে। তার ভোট প্রায় 38-39%। তার অন্তত আর 4 to 5% ভোট তার ইনক্রিজ করতে হবে। প্রথম যেটা যেতে হবে, বিজেপির বিরুদ্ধে যে প্রচার, যেটা সিপিএম এবং কংগ্রেস বারবার করে বলে, সেটা হচ্ছে ওই যে সেটিং এর রাজনীতি। তো সেটিং এর রাজনীতি ভঙ্গ করতে হবে, কারণ জনগণ কিন্তু যারা বিরোধী হবে তাদের সঙ্গে শাসকের যোগ থাকবে,
এরকম যদি হয় তাতে অনেক ফ্লোটিং ভোটার যারা আছে তারা কিন্তু নয় ভোট দিতে যাবে না, নয় বলবে যে একে ভোট দিয়ে কোনো লাভ নেই, অথচ যারা তৃণমূল বিরোধী বা যারা শাসক বিরোধী। ফলে এমন কিছু স্টেপস বিজেপিকে নিতে হবে বা সেন্ট্রাল লিডারশিপকে নিতে হবে যেটা মনে হয় যে এরা অল আউট নাপতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হতে পারে দেখুন অনেক মামলা ঝুলে রয়েছে, অনেকে জামিনে রয়েছেন, সুপ্রিম কোর্টের জামিনে পর্যন্ত রয়েছেন। ফলে সেই জামিন ক্যান্সেল করা দেওয়াটা খুব একটা বড় কথা নয়। যদি সেই পুলিশ অফিসারদের জামিন নাকচ হয়ে যায় তাহলে কিন্তু এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা ঝাঁকানি খেয়ে যাবে, যেটা এই পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে জেতানোর অন্যতম চাবিকাঠি। তাই যদি কোনো কড়া স্টেপস কেন্দ্র নেয় পুলিশের বিরুদ্ধে তাহলে, এবং সেটা নির্বাচনের আগে, তাহলে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন, এন্টায়ার পুলিশ ফোর্স এবং উঁচু তলা থেকে নিচু তলা তারা কিন্তু একটা ঝাঁকানি খাবে। এক নম্বর সেটা। এবার দ্বিতীয় নম্বরে আসুন। দেখুন, রাজ্যে একাধিক ইস্যু রয়েছে, ইস্যুর কোনো শেষ নেই। বিজেপি যেটা চেষ্টা করছে সেটা ধর্মযুদ্ধ, অর্থাৎ তোষণ বনাম হিন্দুত্ব। শুভেন্দু অধিকারী বারবার করে যেটা সবসময় বলেন যে বিজেপি বিধায়করা কোনো মুসলিম ভোট পাননি, তারা হিন্দুদের ভোটে জিতেছেন এবং হিন্দুরা এবার ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবে, 5% হিন্দু ভোট বাড়াতে হবে। তাই জন্য উনি সনাতনীদের, হিন্দুদের একজোট হওয়ার কাজ আর কি একজোট হওয়ার ডাক দিচ্ছেন বারবার। জেনারেলি আমরা যেটা দেখি, মুসলিম ভোট যেখানে 80%, 85%-এর ওপর পোল হয়, সেখানে হিন্দু ভোট পোল হয় কিন্তু 65%, 68%, তার বেশি নয়। এবার সেই হিন্দু ভোটের পোল শতাংশ বাড়াতে হবে। তার জন্য কিন্তু বিজেপির একটা দক্ষ সংগঠন দরকার। হ্যাঁ, ইতিমধ্যেই যেটা আমরা দেখেছি দিল্লিতে, যেটা আমরা দেখেছি হরিয়ানাতে, যেটা আমরা দেখেছি মহারাষ্ট্রে, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা প্রচারক তারা অল আউট সেই স্টেটগুলোতেও নেমেছিলেন এবং তারা এই যে প্রচার করেছিলেন সরাসরি যে বিজেপির পক্ষে না, এই যে ভোট বাড়ানোর পক্ষে বা দেশের পক্ষে, সেটা কিন্তু বিজেপির অনুকূলে গেছে এবং হিন্দুত্বের পক্ষে। এবার সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এখানেও এবার উঠে পড়ে লাগবে বলে খবর। সেটা তারা বাড়ি বাড়ি গিয়ে এই পার্সেন্টেজ অফ পোল, সেই ভোটটা তারা হিন্দুদের ভোটটা বাড়াতে পারেন কিনা। এবার আসুন পরেরটা। শুধুমাত্র কি হিন্দুত্ব আর কি আওয়াজ তুলেই ভোটে জেতা যাবে? আমার মনে হয় শুধু হিন্দুত্ব নয়, তার সাথে আরো অনেক ইস্যুতে বিজেপিকে ফার্ম স্ট্যান্ড নিতে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, যেমন কর্মসংস্থান দিতে পারেনি, যেমন সরকারি চাকরিতে নিয়োগ নেই, যেমন একাধিক দুর্নীতির অভিযোগ, সেগুলো আছে। তো বিজেপিকে কমপ্লিট ঘোষণা করতে হবে যে তারা ক্ষমতায় এলে কত লোক সরকারি চাকরিতে নিয়োগ পাবে, 2 বছরে, 3 বছরে, 5 বছরে, সেটা তাদের স্পষ্টভাবে বলতে হবে যে সরকারি পদ ফাঁকা আছে আজকে 5 লক্ষ, আমরা এই নিয়োগ এত বছরের মধ্যে দিতে পারবো। কারণ বেকাররা চাকরি চায়, বেকারদের তো শুধু ধর্মযুদ্ধে পেট ভরবে না, কারণ অনেকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন। বর্তমানে যে জেনারেশন, তারা কেউ পরিযায়ী শ্রমিক হচ্ছেন, কেউ অন্য রাজ্যে কাজ খুঁজতে চলে যাচ্ছেন শিক্ষিত ছেলেরা। অতএব প্রথমে যেটা করতে হবে, একটা হচ্ছে সরকারি চাকরি, আরেকটা হচ্ছে বেসরকারি চাকরি। যে বেসরকারি চাকরির জন্য ধরুন এই 5টা ইন্ডাস্ট্রি আমরা করব, উত্তরবঙ্গে কি দক্ষিণবঙ্গে, এবং এই ইন্ডাস্ট্রির সঙ্গে যেটা বলার কথা সেটা হচ্ছে সিঙ্গুরে টাটাদের ফেরাবো। কারণ টাটাদের ফেরানো শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিকে ফেরত আনা নয়, টাটাদের ফেরানোর সঙ্গে বলা যেতে পারে যে তৃণমূল গত 15 বছরের শাসনে সিঙ্গুরে না হয়েছে শিল্প,
না হয়েছে কৃষি। ফলে সেখানে টাটারা যদি আবার ফিরে আসেন, এরকম যদি একটা আর কি পরিস্থিতি সৃষ্টি করা যায়, তাহলে মানুষের মধ্যে কিন্তু বলা যেতে পারে আবার স্মৃতিটাকে উস্কে দেওয়া যাবে যে দেখো, টাটাতে সিপিএম সরকার চলে গেল, সেখানে বলা হয়েছিল যে তৃণমূল সরকার এলে ওখানে কৃষকরা তার জমি ফিরে যাবে, আবার চাষ শুরু হবে, ছেলে মেয়েদের চাকরি হবে, কিন্তু কিছুই হয়নি টাটায়। তাই টাটাকে ফেরানোটা যদি ওখানে সে ঘোষণা করা যায় যে আমরা ক্ষমতায় আসার পর 6 মাসের মধ্যে টাটাকে ওখানে নিয়ে আসবো, সেটা কিন্তু তাদের প্লাস পয়েন্ট হবে। এবার আসুন, এই যে বেকার ছেলেমেয়েগুলো, এই যে চাকরি প্রার্থীরা যারা বসে আছে, তাদের চাকরির ব্যবস্থা করা। শুধুমাত্র দুর্নীতিটা তো নিশ্চয়ই ইস্যু। তৃণমূলের একাধিক নেতা জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষার একাধিক কর্তা জেলে, কেউ কেউ জামিনে আছেন ইতিমধ্যে। কিন্তু এই ছেলেমেয়েগুলো চাকরির ব্যবস্থা করতে হবে, সেটা গ্যারেন্টি দিতে হবে। সেই গ্যারেন্টিটা আমি এখনো বিজেপির কোনো নেতার মুখে শুনিনি যে আমরা এসে এই গ্যারেন্টি দিচ্ছি এরা চাকরি পাবে। তারপরে আসুন গ্রামের ইস্যু। গ্রামে সবজি পাতির দাম আকাশচুম্বী। ঠিকভাবে কৃষকেরা, যেমন আলু, সহায়ক মূল্য পর্যন্ত পাচ্ছে না। আজকে আলু চাষিরা সর্বশান্ত। কিন্তু দেখেছেন, বিজেপির তো একটা কৃষক সেল আছে, কোনো সময় গ্রামের মানুষদের মধ্যে কানেক্ট করছে না। তাই বিজেপিকে নতুন সভাপতি, বিজেপির নির্বাচিত হওয়ার পর গ্রাউন্ডে থাকতে হবে। হ্যাঁ, এবার আসুন নতুন সভাপতির কথায়। নতুন সভাপতি বিজেপির দেখা উচিত যে যেন আন্দোলনের মুখ হয়, যেন তারা রাস্তায় থাকেন এবং সেখানে বর্তমান যে পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু অন্যতম ভোট ব্যাংক হচ্ছে মহিলা, সেখানে মহিলা যদি কোনো রাজ্য সভাপতি মুখ বিজেপি করতে পারে, আমার অন্তত মনে হয় সেখানে বিজেপি কিছুটা সুবিধা পাবে মহিলাদের কাছে পৌঁছানোর জন্য। একদিকে সে আন্দোলনের মুখ হবে, একদিকে তার একটা স্বচ্ছ ভাবমূর্তি থাকবে। হ্যাঁ, হতে পারে তার রাজনীতির হয়তো অভিজ্ঞতা সেরকম কিছু নেই, কম, তার থাকলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ বিজেপি দল হচ্ছে সংগঠন ভিত্তিক, এতে সব জেলা সভাপতি আছে, সংগঠনের সাধারণ সম্পাদক আছে, একাধিক পর্যবেক্ষক এখানে আছেন, সহ পর্যবেক্ষক আছেন। সভাপতি হিসাবে যেটা দরকার, একটা ফেস দরকার এবং একটা আন্দোলনের মুখ দরকার, যে এবং কর্মীদের পাশে যিনি আছেন সেরকম একটা বার্তা দরকার। সেরকম একটা মুখকে রেখে বিজেপির এগিয়ে যাওয়া উচিত এবং যিনি বিজেপির প্রতিটা যারা অংশকে জুড়তে পারেন। কারণ বিজেপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি নানা গোষ্ঠীতে বিজেপির দীর্ঘ ক্ষমতায় আসবে কিনা কেউ জানে না, কিন্তু নানা গোষ্ঠীতে বিভক্ত বিজেপি। তাই নতুন সভাপতি যিনি হবেন, এই প্রত্যেকটা গোষ্ঠীকে এক করতে হবে। ধরুন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার, এরা যদি একসাথে যায়, মিছিল করে, তাহলে কিন্তু কর্মীদের মধ্যেও একটা মনোবল বাড়বে। কারণ তারাই তো বুত আগলে পড়ে থাকেন, তাদের ওপরেই তো সব থেকে বেশি আঘাত আসে। নেতারা তো সিকিউরিটি পান, তারা তো নিরাপত্তার চাদরে মোড়া থাকেন, কিন্তু এই লোকগুলো তারা তো নানা কেস খেতে হয়। তাদের পাশে থাকতে হবে বিজেপির প্রতিটা নেতা এবং কর্মীকে। এবং সর্বশেষ বলতে পারেন, এগুলো তো গেল হচ্ছে আপনার কি কি ইস্যুস নিয়ে এগোনো, নিজের সংগঠনকে চাঙ্গা করা, কিন্তু এর বাইরেও অন্য রাজ্যে ভোট হয়, এ রাজ্যে ভোট করাতে হয়। এ রাজ্যে ভোট করাতে হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা করেছে, এই ভোট করানোর যে মেশিনারি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, এখানে পুলিশ আছে, এখানে প্রশাসনের লোকেরা আছে, এখানে আইপ্যাকের বড় একটা ভূমিকা আছে, যেই জন্য আইপ্যাককে কিন্তু ছুঁড়ে ফেলা গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে আইপ্যাক আবার থাকবে এবং সেখানে তৃণমূলের কর্মীরা আছেন, তারা প্রতিটা বিধানসভায়। কিন্তু আপনারা দেখবেন কিছু বুথ যেখানে তাদের ভোটের শতাংশ অনেক অংশে বেশি, অন্য হয়তো ধরুন আমি একটা আলোচনার জন্য বলছি, 30টা বুথ আছে। এই 30টা বুথে 5টা বুথে দেখবেন তৃণমূলের যে পার্সেন্টেজ অফ ভোট অত্যন্ত বেশি সংখ্যায় পড়েছে। ফলে তৃণমূল কংগ্রেস অনেক মার্জিনে বেড়ে গেছে। ফলে আরো 10টা বুথে বিজেপি যদি এগিয়ে থাকে, তাহলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওই 5টা বুথেই কিন্তু
খেলা হবে বা তৃণমূল কংগ্রেস খেলে দিয়ে চলে গেছে। আর সর্বশেষ তৃণমূল কংগ্রেস 2021 এবং 2024 ইলেকশনে, এই যে আমি বলেছিলাম ন্যারেটিভ তৈরি করা এবং আবেগ তৈরি করা, যে আবেগটা তৈরি হয়েছিল বাংলা বিরোধী বিজেপি এবং বাংলার বঞ্চনা। আপনাদের মনে আছে যে 100 দিনের কাজের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিস্তা দিস্তা কাগজ মাথায় নিয়ে যাচ্ছেন, রাজভবনের সামনে বসে বললেন ধর্নায়, অনেক কিছু। তারপর কি কিছু এগিয়েছে? এগোয়নি। কিন্তু হাওয়াটা ক্রিয়েট করে দেওয়া হয়েছিল যে বিজেপি বাংলা বিরোধী এবং তৃণমূল কংগ্রেস তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকিয়ে দিল। তাই এবারও সেই যে বাংলা বিরোধী, যে বিজেপির বিরুদ্ধে যে একটা ন্যারেটিভ তৈরি করা হবে, সেই ন্যারেটিভটা ভাঙতে হবে বিজেপিকে। এবং মহিলা যে ভোট ব্যাংক, আমি যে জন্য বললাম মহিলা সভাপতি হলে হয়তো বিজেপি সুবিধায় থাকবে। আর মহিলাদের বারবার করে যারা বলছে যে অন্নপূর্ণার ভান্ডার 3000 টাকা তারা দেবে, সেটা মহিলাদের কাছে প্রচারটা নিয়ে যেতে হবে। সেই প্রচার কিন্তু যতটা নেতারা বলছেন, সেই প্রচারটা কিন্তু গ্রামে গঞ্জে মহিলাদের কাছে পৌঁছাচ্ছে না। ফলে শুভেন্দু অধিকারী আজকে এই মার্চ মাসের 1 বছর আগে, মার্চ মাসে যে 180 আসনের যে লক্ষ্যমাত্রা, তার থেকে যদি যেতে হয়, নবান্ন পর্যন্ত পৌঁছতে হয়, তার দূরত্বটা বহু যোজন। এবং এই যে পথগুলো আমি বলছি, সেই পথে লেগে থাকতে হবে। কারণ উল্টো দিকে আপনারা যত সহজে অরবিন্দ কেজরিওয়ালকে হারানো যায় বা যত সহজে অন্য স্টেট দখল করা যায়, উল্টো দিকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যার যার রাজনৈতিক জমি সব থেকে শক্তিশালী ভারতবর্ষে যে পলিটিশিয়ানের, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাক বিজেপি আগামী দিনে কিভাবে এগোয় এবং সত্যি সত্যি করে যেটা বলা যে কেন্দ্রীয় বিজেপি কতটা কাজ হারা দিয়ে নামে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।